হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা আলোচনা করব সমন কাকে বলে, সমন কয় কপি ইস্যু করা হয়, সমন জারির পদ্ধতি। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের ৬৮ ধারায় সমন কাকে বলে এটা আলোচনা করতে। তাহলে সমন কাকে বলে? কোন মামলার বাদী, ফরিয়াদি বা সাক্ষীকে নির্দিষ্ট দিন বা তারিখে বা সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত বা আদালতের কোনো প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত যে দুই কপি আদেশনামা ইস্যু করা হয় একে সমন বলে। এখন সমন আসলে পিআরবির আসলে ৪৭১ বিধি। এই ৪৭১ বিধিতে এই কথাটাই বলা হয়েছে যে সমন কিভাবে কার নামে জারি করা হয় বা সমন কিভাবে জারি করা হয় এইখানে বিস্তারিত ৪৭১ বিধিতে আলোচনা করা হয়েছে। এটা গেল ৬৮ একে যে বলছে কি যে এই যে সমনটা ইস্যু করা হয়েছে, এই সমনটা অবশ্যই আদালতের কোনো অফিসার দ্বারা বা প্রিজাইডিং অফিসার দ্বারা অথবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক জারি করতে হবে বা ইস্যু করতে হবে। এখন সমন আমি আগেই বলছি ২ কপি ইস্যু করতে হয়, এটা হলো ৬৮-১। আর ৬৮-২ বলছে কি যে সমন কে কে জারি করতে পারে। এখন সমন কে কে জারি করতে পারে? একজন পুলিশ অফিসার জারি করতে পারে, এবং পুলিশ অফিসার ছাড়া কোনো সরকারি কর্মচারী দিয়ে সমন জারি করা যায়, এবং আদালত যদি মনে করে যে কোনো ব্যক্তিকে দিয়ে সমন জারি করতে পারে। এটা হলো ৬৮-২। ফৌজদারি কার্যবিধির ৬৯ ধারা বলা হয়েছে সমন জারির পদ্ধতি। এখন সমন জারির পদ্ধতি কি হয়েছে? একে বলছে কি যে ব্যক্তির নামে সমন জারি করা হয়েছে সেই ব্যক্তিকে ২ কপি সমনের ১ কপি প্রদান করলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। ৬৯-১। আর ৬৯-২ কি বলছে? যে ব্যক্তির নামে সমন জারি করা হয়েছে সেই ব্যক্তিকে ২ কপি সমনের ১ কপি প্রদান করে অপর কপিতে প্রাপ্তি স্বাক্ষর নিতে হবে। এখন এই কথাটা কেন বলা হয়েছে? দেখা যাচ্ছে কি যে অনেক সময় এই সমন পাওয়ার পর এই ব্যক্তি আদালতে হাজির হয় না, সেই ক্ষেত্রে এই যে প্রাপ্তি স্বাক্ষর নেওয়া হলো, সে যদি আদালতে হাজির হয় না বা আদালতে হাজির হয়ে মিথ্যা কথা বলে যে আমি সমন পাইনি, এই কারণে প্রাপ্তি স্বাক্ষরটা নেওয়া হয়, যে প্রাপ্তি স্বাক্ষরের মাধ্যমে প্রমাণ করা হয় যে তুমি সমনের কপি পাইছো। এটা হলো ৬৯-২। আর ৬৯-৩ যে কি বলছে? যদি কোনো সমিতির নামে বা কোনো কোম্পানির নামে যদি সমন জারি করা হয়, সেই ক্ষেত্রে ওই কোম্পানির মালিক বা ম্যানেজারের কাছে ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে পৌঁছায় দিলে পরা সমন জারি হয়েছে বলে গণ্য হবে। এটা হলো ৬৯-৩। এখন ৬৯ একটা সংশোধনী আসছে, সেটা হচ্ছে বিশেষ বিধান। এই বিশেষ বিধানটা কি? যে ডিজিটাল মাধ্যমে সমন জারি করা যাবে। এখন ডিজিটাল মাধ্যমটা কি? ডিজিটাল মাধ্যমটা আসলে এখন এই যে দেখেন আমরা সবাই হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি। এখন যে ব্যক্তির নামে সমন জারি করা যায় সেই ব্যক্তির হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারের মাধ্যমেও সমন জারি করা যাবে। এটা হলো ৬৯। এখন এই ৬৯ ধারা এই সংশোধনীটা হওয়ার জন্য পুলিশের হয়রানিটা একটু হয়তো কমছে, যে ফোন নাম্বার সংগ্রহ করে তার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তাকে পাঠিয়ে দিলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। এটা ছিল ৬৯। আচ্ছা, ৭০ যে কি বলছে? ৭০ বলছে যে ব্যক্তির নামে সমন জারি করা হয়েছে তাকে যদি পাওয়া না যায়, তাহলে এই যে দেখেন এখানে একটু সংশোধন হয়েছে যে তাকে যদি পাওয়া না যায় তাহলে তার কোনো সাবালক পুরুষ সদস্য বা কোনো মহিলার কাছে দিয়ে সমন জারি করা যাবে। এটা স্লোগান ৭০। আর এর আগে ছিল যে কোনো সাবালক পুরুষ সদস্য দ্বারা সমন জারি করা যাবে, এটা ছিল ৭০। তাহলে এইখানে এই সংশোধনীটা হয়েছে যে তার বাড়িতে যদি তাকে পাওয়া না যায় বা যদি কোনো সাবালক পুরুষ সদস্য পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রে কোনো মহিলার কাছে দিয়েও সমন জারি করা যাবে। এটা হলো ৭০। আচ্ছা, ৭১ যে কি বলছে? যে যদি যে ব্যক্তির নামে সমন জারি করা হয়েছে তাকে যদি পাওয়া না যায় বা তার বাড়িতে কোনো যদি সাবালক পুরুষ সদস্য পাওয়া না যায়, তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে? যে প্রকাশ্য স্থানে ২ জন সাক্ষীর উপস্থিতিতে এই সমনটা লটকায় দিতে হবে, তাহলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। এটা স্লোগান ৭১। ৭১ আর সংশোধনী আসে না, তাহলে ৭১টা হচ্ছে যে তাকে যদি পাওয়া না যায় তাহলে তার বাড়ির কোনো সাবালক পুরুষ সদস্য যদি পাওয়া না যায় এবং সংশোধনী যদি কোনো মহিলাও পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রে প্রকাশ্য কোনো স্থানে যদি লটকায় দেওয়া হয় তাহলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। আর ৭২ যে কি বলছে?
সরকারি কর্মচারীর উপর সমন জারি, অর্থাৎ যে ব্যক্তির নামে সমন ইস্যু করা হয়েছে সে যদি কোনো প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে থাকে, তাহলে সে যে ইউনিটে কর্মরত আছে বা সে যে অফিসে কর্মরত আছে সেই ইউনিট প্রধান বরাবর ডাকযোগে প্রেরণ করলে তারা সমন জারি হয়েছে বলে গণ্য হবে। এটা হলো 72। এখন 73-এ কি বলছে? স্থানীয় এলাকার বাইরে সমন জারি। এখন স্থানীয় এলাকার বাইরে সমন জারি বলতে দেখা যাচ্ছে কি যে এই যে যে ব্যক্তির নামে সমন জারি করা হয়েছে সেই ব্যক্তি অন্য জেলায় বসবাস করে, তাহলে এই ক্ষেত্রে সে যে জেলায় বসবাস করে সেই জেলার ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করে সমন জারি করা যাবে। এটা হলো 73। 74-এ বলা হয়েছে যে সমন জারির প্রমাণ। এখন এই সমন জারির প্রমাণটা কি? সেটা হচ্ছে দেখা যাচ্ছে কি যে ব্যক্তির নামে সমন জারি করা হয়েছিল সে অনেক সময় আদালতে হাজির হয় না, বা হাজির হয়েও বলে যে আমি তো সমন পাইনি। এই ক্ষেত্রে এই যে 69, 70, 71 দ্বারা অনুসরণ করে যে একজন অফিসার সমন জারি করলো, তাহলে তার কি প্রমাণ থাকলো যে সে সমন জারি করছে? তাহলে এই ক্ষেত্রে ওই যে মানে তার অপর পৃষ্ঠায় স্বাক্ষর নিয়েছিল 70 ধারা মোতাবেক, সেক্ষেত্রে এই যে স্বাক্ষর নিয়েছিল এই প্রমাণটা আদালতে উপস্থাপন করে সমন জারির প্রমাণ হিসেবে এটা ব্যবহার করা যাবে যে তোমার স্বাক্ষর আছে, তুমি সমন পাও নেই, এটা কেন মিথ্যা কথা বলো। এটা আসলে কেন আপনার 74 দ্বারা, এটা আসলে সমন জারির প্রমাণ। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, কি আগামী ক্লাসে আমরা গ্রেপ্তার বা গ্রেপ্তারির পরোয়ানা নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।